উপন্যাস অবরুদ্ধনিশী লিখেছেন তেজস্মিতা মুর্তজা। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক প্রতীক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত পায়ে রিকশা ধরল। শীতের রোদ, তবুও খাড়া দুপুরে তাপ করা। বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি প্রোগ্রাম ছিল সেসবে অন্তর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তর্ধারণা ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রগতির নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্যই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদের স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তর ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই একদল পঙ্গপালের সমান। আমার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজ টাজ কিচ্ছু না, কিন্তু ছাত্রনেতার মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরে ঝাঁঝালো রোদে ক্লাস শেষে বাড়ি ফিরে সে অবশ্যই একটা জরুরি কাজ পেল। তাকে দেখতে আসা হয়েছে। প্রায়ই হয় এমন আজকাল। তার মেজাজ খারাপ হলে কারো কিছু করার নেই, এটা নিয়ম। এ যুবতী হলে দেখতে আসা হবে, কিন্তু সমস্যা অন্তর অন্য কোথাও। পাত্রী দেখতে আসা মানুষদের পাত্রী দেখার পদ্ধতি চমৎকার। অন্তু শুনেছে আগের জামানায় এভাবে দাসী কেনাবেচা হতো। মেহমান মোট 6 জন। পাত্রের মা, ফুফু, বড়বোন, চাচা, ফুফা ও ঘটক। অন্তুকে কোনোরকম বোরকা খুলিয়ে রাবিয়া নিজের একখানা নীল ও গোলাপি মিশ্রিত রঙা শাড়ি পরালেন। গুরুজনেরা বলেছেন পাত্রী দেখাতে শাড়ির বিকল্প নেই। নতুন বউ যেমন হয় ওভাবে মেয়েকে পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয়, তাহলে চোখে বিঁধে যায়। তারা আন্দাজ করতে পারে বউ হলে বুঝি এমনই লাগবে। অন্তুর কথা মতো পুরুষ দুজন বারান্দায় অবস্থান নিল, কিন্তু জানালা দিয়ে উকিঝুঁকি দেওয়া চলমান। অন্তু এতগুলো অপরিচিত মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে রইল। নজর স্থির রইল মেঝেতে। প্রথমে কিছু সাধারণ জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু পাত্রের ফুফু সচেতন নারী। তিনি উঠে এসে চট করে অন্তুর মাথা থেকে শাড়ির আবরণ সরিয়ে খোঁপায় খুলে ফেললেন। একরাশি সামান্য কোকড়া কোমর ছোঁয়া চুল বিছিয়ে পড়ল পিঠের উপর। অন্তু তখন রাবিয়ার দিকে তাকায়। রাবিয়া ভয় পান মেয়েকে, তার চেয়ে বেশি সেদিন মেহমানদের সামনে তাকে ইতিম মতো লাগলো। তার কিছু করার নেই, যা হচ্ছে স্বাভাবিক। অন্তুকে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখা হলো। এত রূপসী কোণে তাদের ছেলের পাশে পূর্ণিমা চাঁদের মতন ঝলমল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠলেও নিয়ম তো নিয়মই। তারা পর্যবেক্ষণ জারি রাখলো। এই যে অন্তর দুটো ভবন মাতানো চোখে যে কেউ ঘায়েল। গায়ের রং মসৃণ ফর্সা, চেহারার ওপর ছোটোখাটো মানানসই নাকখানা, সুঢল থুতনির উপরে ভাগে মহান শিল্পীর পেন্সিলে আঁকড়ে তোলা ঠোঁট দুটো। কোনো যুবতীর ক্লান্ত গম্ভীর মুখখানাও যদি বুঝি চোখ জোড়ানো সুন্দর হয়, চুল ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে জাদুর লাঠির মতো চিকচিক করে উঠল রূপ। রূপ রূপ রূপকথার কোনো গম্ভীর রূপাঞ্চনা। রূপসী সব কন্যাই যে সুহাসিনী লাজুকতা হবে তেমন কথা আছে নাকি? কেউ কেউ অন্তর মতো কঠিন সৌন্দর্যের স্বত্বাধিকারিণী হবে, যাদের রূপের বিবহনে ডুবতে গেলে সঙ্গে কাঠিন্যের এক আঘাতও সহজভাবে গ্রহণ করতে পারতে হবে। অন্তর থুতনি ধরে কান গাল মেপে দেখা হলো
এভাবে অন্তু মার্কেটে গেলে মেনিকুইনের শরীরে ঝোলানো পোশাকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনার জন্য। সে তীব্র অপমানিত বোধ করতে লাগলো। দুজন পরপুরুষ তাকে দেখার জন্য উকিঝুঁকি মেরে চেষ্টার ত্রুটি রাখছে না। আম্মুর ওপর খুব তৈরি হলো। সে বাধা দেবার আগেই তার ঘাড় আলগা করে দেখা হলো হাত পা, এবং সবশেষে শাড়ি ও পেটিকোট উঠিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা। এটা বাড়াবাড়ি হলো কিনা বলা যাচ্ছে না, কিন্তু অন্তু একটানে নিজেকে ছড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রের মা অবাক হলেন রূপবতী নির্বেজার গাম্ভীর্যে। এরপর কথা দিতে তারপর বললেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে যাওয়া কি অপরাধ নাকি? জি না, অপরাধ নয়, মূর্খতা। আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবসময় নিখুঁত আকর্ষণীয় গায়ের রঙওয়ালা মাংসপেশি হষ্টপুষ্ট দেখে কিনে নেওয়া যাবে। রাবেয়া বরাবর এ নিয়ে চিন্তিত থেকে প্রেশার বাড়ান। মেয়েটার মুখের ভাষা কর্কশ। কার মতো হয়েছে তিনি জানেন না। তুমি তো চরম বেয়াদব মেয়ে। কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? বড়দের মুখের ওপর এরকম বদমাশের মতো কথা বলছো? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখবো না? দেখবেনটা কীভাবে? ঠ্যাঙের কাপড় তুলে মেয়ের ঠ্যাং দেখবেন ফসে কিনা? এভাবে মেয়ে দেখে? তোমার কাছে মেয়ে দেখা শেখা লাগবে না। তুমি শিক্ষিত কিন্তু অসভ্য। ওই শিক্ষার কোনো দাম নেই, বুঝলা? মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবে। তুমি কি বউ করে বাড়িতে তুলবো? দেখে শুনেই তো নেব নাকি? অন্তু শাড়ির আঁচলটা ভালো মতো শরীরে মাথায় জড়িয়ে নিয়ে বলল, দুঃখিত চাচিমা। এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোটো লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফিরিয়ে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে টেনে দেখতে হবে, চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখাতো। আচ্ছা বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। আমার কাছে তাই মনে হয়। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার। অন্তুর অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা। ফটক বলল, এ কেমন কথা কৌমে? দেখতে এলে একটু ভালো করেই দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বড় অনীহার সাথে হতাশ হয়ে জবাব দেয়, বাড়ির বউ হবো কি বলেছে? সকল পণ্য এক দড়িতে মাপলে পরিমাপ সঠিক আসবে না। আমি পাত্রপক্ষের মুখাপেক্ষী নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না। আমি এখনও অন্যের মেয়ে, এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন। আমি দুঃখিত, এ বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই। পাত্রের মা অন্তুর মায়ের উদ্দেশ্যে তাচ্ছিলের সাথে মুখ বিকৃত করলেন। আপা, সে তিনি কি যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই ভালো জানেন। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। এই মেয়ে তোমার অপমান করছে মানে? অপমান করে দেখলাম। অন্তু দীর্ঘশ্বাস ফেলল, নেই, অপমান নেই, আমার ভুলভাল অসুস্থ মনোভাব। যা হোক, আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু উঠে চলে যায় সেখান থেকে। এরকম ঘটনা প্রথম নয়, তার ভালো বদনাম আছে পাড়ায় এ নিয়ে। একবার একদল দেখতে এলো, অন্তু সামনেই ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো। অন্তু হিসেব মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। বিক্রির নিয়ম না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ দেওয়া, কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে? একজন বাবা 20-25 বছর ধরে খাওয়া পড়া সহ সমস্ত সকাহলাত মিটিয়ে বড় করা মেয়েটাকেও দেবে, এবং সেই আবার মেয়ের সঙ্গে অর্থ দেবে। কিছু বিচক্ষণ মানুষ অবশ্য অন্তর এই দ্বিধা শুনলে একটু চোখ গরম করে বুঝিয়ে বলতো যে, এই যে অন্তু পরের ঘরে যাবে, চিরকাল খাবে, তার বিনিময়ে কিছু পয়সা তো অন্তর দিতেই হয় অন্তুর বাপের।
অন্তু তখন কি বলতো? সে বোধহয় বলতো, তাহলে ছেলেটার সঙ্গে কিছু পয়সা দিয়ে তাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমি কামাই করে খাওয়াবো। সে শাড়ি গহনা পরে ঘর সামলাবে, রাতে আমি কর্মক্ষেত্র থেকে ফিরলে সে আমার পা দুটো টিপে দেবে। অন্তর এই মনোভাব রটলে সে হয়তো শুধু পাড়া না, অঞ্চল বা জেলায় বদনাম হয়ে যেত। সমস্যা জটিল। রাবেয়া অন্তর রুমে এলেন। মিনিট 20 পর বোঝা গেল খুব কষ্টে পরিস্থিতি সামলে মেহমান বিদায় করে এলেন। অন্তু জিজ্ঞেস করলো, গেছে তারা? রাবেয়া থাপ্পড় তুললেন। একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে, দিন দিন বেড়ে হাসিয়ে চাইতেছো তুমি। বেশি লাই দিয়ে মাথায় তুলে ফেলছি আমি। আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে যাওয়ার কোনো হক নেই আমার। পাড়ার লোকে একের পর এক কথা বলতেছে, ছাড়তেছে না প্রতিদিন। সে সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোন দিন? বেকায়দায় মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসলো। আম্মা, তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা চার তার গণায় ছুটে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এই জন্যই বলে তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলোর সাথে এমন হইল? পাড়ার লোকে খুব ভালো কয়েতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি এ নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানাঘুষি শুরু করেছে। এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি? টেবিলের ওপর বই খাতা ছিটানো, শাড়ি খুলে গোসলে যাওয়া দরকার। সেসব ফেলে সে আম্মুর গা ঘেঁষে বসলো। আম্মু, তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করতে আসবে না। আর না এক মুঠো ভাত নিয়ে তোমার সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি কিছু উন্নতি করবে সেটাই কেবল মানুষের খোঁচা মারার আলোচনার বিষয় হবে। তাহলে যে মানুষেরা তোমার কষ্টে আলোচনা করে কিছু দেবার ভয়ে, তাহলে তোমার উন্নতির পথে তাদের আলোচনা তোমার কান ছুপে কেন? রাবিয়া বেগম সুর নরম করে একটু অসহায়ের মতো বললেন, তোর আর তোর বাপের অত ভারী কথা আমি বুঝি না। তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা কয়, বোবারা কোনো বিপদ হয় না, চুপ থাকলে না চাঁদ। সোজা হয়ে দাঁড়ায় অন্তু। চোখে মুখে ধুতিময় দৃঢ়তা ফুটে ওঠে তার। গামছাটা ঘাড়ে জড়িয়ে গভীর এক শ্বাস টেনে হাসে সে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানাপোড়েনে একটা সমষ্টি মাত্র। এখন যদি বিয়ে নাও করিস পরে করবি তো। বিয়ের লোক মেয়ের বাড়ির আশেপাশে খোঁজ করে, তোর আশেপাশের লোক তোর ব্যাপারে কি বলবে? অন্তু একটু হাসলো। সেটা ভাবার প্রশ্নই উঠছে না। যেখানে আমি তেমন কোনো ঘরে যাবই না যারা আমার চরিত্রের সার্টিফিকেট নিতে পাড়ায় পাড়ায় ঘুরবে। শুনুন তো, মেয়েলোকে ঠান্ডা মেজাজে নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, তুই বুঝিস না? এসব বিপদ আনে খালি। এসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এত তোরে পড়ালেখা করে ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে অন্তু আরও খানিকটা মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন আমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতেই পারে না আম্মা। তুমি এটা মেনে নাও, সব ঠিক লাগবে দেখো। এখন যাও, ভাত বাড়ো, চরম খিদে আমার পেটে, আমি গোসল দিয়ে আসি। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট ছিল। মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু হলো ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিক উত্তাল। দ্রুত উঠে ফজরের নামাজ কাজা আদায় করে রান্নাঘরে উকি দিল অন্তু। রাবেয়া রান্না করছেন। কিছু খাওয়ার আছে নাকি আম্মু? রাবেয়া ঘেমে একটু কাহিল হয়েছে, কিন্তু অন্তুকে কখনো রান্নাঘরে ঢাকা হয় না। আমজাদ সাহেব বলেন, পড়ালেখা করা মেয়েকে সংসারে যুক্ত করতে নেই। পড়ালেখা ও সংসার দুটোই একক বিষয়, দুটো একসঙ্গে হয় না। শুধু
পড়ালেখা করতে হয় নয়তো সংসার। রাবেয়া শাড়ির আঁচল তুলে কপাল মুছে বললেন, তোর আব্বুর কাছে বারান্দায় যা, দেখ মুড়ি চানাচুর দিছি, চা দিছি, বিস্কুট আছে, যা। অন্তু দরজা খুলে ছুলে দাঁত বের করে হেসে বলল, ডু ইউ নিড এ হেল্পিং হ্যান্ড মম? আই কুড বি দ্যাট ইফ ইউ ওয়ান্ট। সেটা আবার কি? কি বলতেছিস? হাঁটি বাঙাল নারী, মানে আপনার রান্নায় আমার কোনো সাহায্য লাগবে কি না? চুপচাপ বারান্দায় যাও, চালাস না আমারে এখন। আমজাদ সাহেব পারলে খবরের কাগজে ঢুকে যাবে, কিন্তু পারছেন না বলে তখনও তাকে বারান্দায় পাওয়া গেল। লুঙ্গি ও ফতুয়ার ওপর একখানা ঘিয়ে রাঙা শাল জড়িয়ে খবর পড়ছেন। অন্তু পাশে বসে জিজ্ঞেস করে, কি দেখছো এত মনোযোগ দিয়ে? আমজাদ সাহেব গম্ভীর সুরে বললেন, সেই গ্রেফতার বাসে আগুন হরতাল। বলতে বলতে অন্তুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে ধর। এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখের কি হাল হয়েছে। আজ থেকে আমি বসবো পরের টেবিলে। আমি এখনো বাচ্চা নেই আব্বু, আমি ভার্সিটিতে পড়ি। তো এই বয়সে আমি পড়বো আর তুমি পাশে বসে থাকবে, দেখতে ভালো লাগবে? আমজাদ সাহেব ভারী মুখে তাকালে অন্তু পড়ল, তুমি আমার রাস্তায় পাঠাও একা, আর ঘরে পড়ার টেবিলের পাশে বসে থাকবে? দরকার নেই, কোনো দরকার নেই। একা পথ চলতে পারলে অন্তু একা পড়তেও জানে, বুঝলে? আমজাদ সাহেব হেসে ফেলেন। অন্তু হাসল না, চোখ ছোট ছোট করে বসে রইল। নভেম্বরের সকালে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া, সঙ্গে আব্বু বসা। অন্তু বুক ভরে শ্বাস টানে। তার মনে হয় এই জগতের সবচেয়ে সুখী মেয়েটা নিঃসন্দেশে। এই জীবনের চাওয়া পাওয়া এখানেই ফুরোয়। আমজাদ সাহেব ভরাট গলায় একটু থমকিয়ে পড়লেন, টোস্ট নে, কলা দিয়ে খাবার নামতে চায় না, চাটুকু শেষ কর। মুড়ি চানাচুর খালি পেটে খাওয়ার দরকার নেই। চাদর আনিসনি কেন? ঠান্ডা লাগছে না? নিজের শালটা খুলে অন্তুর গায়ে জড়িয়ে দিলেন। অন্তুর সাহস হলো না আপত্তি করার। সকাল সকাল ধমক খাওয়া ভালো না। এরপর আপন মনে একটু হাসেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না, তার মাথায় পড়ালেখা সাই ঢুকবো? আয় তো, পাকা আম আনছে তোর আব্বায়, দুধ ভাত মাখাইছি, আয়, পড়ে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বু অন্তুকে পেলে মাঝে মধ্যেই আনমনে মায়ের স্মৃতিচারণ করেন। কে জানে অন্তুর ভেতরে তিনি মা দেখেন। অন্তুর নজর লুকিয়ে আব্বুর দিকে তাকিয়ে থাকে। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসে, সভ্য পৌরা চেহারায় কি চমৎকার জ্যোতি ফুটে ওঠে। ওই মেহেদি দেওয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি। অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে কোনো মুহূর্ত কল্পনা করার সাহস রাখে না। আব্বু ছাড়া থাকতে পারবে না বলে অন্তু দূরে কোথাও অ্যাডমিশন নেয়নি। তবুও তার ইচ্ছে ছিল আমজাদ সাহেব দিতে দিলেন না। কেন তা জানা নেই। সমস্যাটা অন্তুর মতো কিনা বলা যাচ্ছে না। আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টে বললেন, তোর ভার্সিটি সেই 10টায়। আমি 8:30টার ট্রেন ধরবো, একটু পরেই বের হবো। রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে দিয়ে আরামে যাবি। কথা বলতে বলতে আমজাদ সাহেব গম্ভীর মুখে হাত বাড়িয়ে অন্তুর কপাল ছুঁলেন। কিছু লেগেছিল, তা সযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। ঠান্ডা প্রায় ভালোই পড়েছে, নভেম্বর চলছে। এত সকালে গোসল করলে ঠান্ডা লাগতে পারে, কিন্তু না করলে প্রেশার হাই হবে। অন্তু আব্বুর পানি গরম করে দিল, ফতুয়াটা ইস্ত্রি করে একটা বোতাম লাগালো। খাওয়া শেষ করে আমজাদ সাহেব তৈরি হলেন। হলদেটে সাদা ফতুয়া, সাদা পায়জামা পরলেন। হাতে সেই সিলভার রঙা ক্যাসিনো ঘড়ি লাগিয়ে সামান্য একটু আতর ব্যবহার করলেন। বসার রুমে অন্তুর তার চামড়া স্যান্ডেলখানা মুছে নিয়ে দাঁড়িয়েছিল। আমজাদ সাহেব বেরিয়ে যাবার সময় পিছু ডাকে অন্তু, আব্বু। অন্তুকে দেখতে অসহায় ভীতু কোনো শিশুর মতো মনে হলো। আমজাদ সাহেব সামান্য হাসেন তা দেখে। কয়দিন থাকবে ওখানে? 2 দিন দেরি হবে হয়তো।
শোন, ক্লাস শেষ করে কাজ না থাকলে সোজা ফিরে আসবি, কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে। ও। আমজাদ সাহেব দ্রুত বাড়িয়ে গেলেন। ট্রেনের সময় হয়েছে। অন্তু ভার্সিটির জন্য প্রস্তুত হতে হতে রিক্সাওয়ালা এসে হাঁক ছাড়ল। অন্তু মামনি, আসো গো। আমি আসতে দেরি করি নাই তো? মাস্টার সাহেব কিন্তু আমার এই সময়ের কথাই কইছে। দেরি হইলে আমার দোষ নাই। অন্তু তৈরি হওয়ার কথা বলতে কালো বোরকা এবং তার উপরে কালো ওড়নার আবরণ। শুধু হাত পাও তার তীক্ষ্ণ ডাগর চোখ দুটো দৃশ্যমান থাকবে। তৈরি হয়ে বেরিয়ে গিয়ে সে মুচকি হেসে বলল, না কাকা, দেরি হয়নি, যথেষ্ট সময় আছে, চলুন। ভার্সিটির সামনে গিয়ে রিক্সাটা থামে। ভার্সিটির রাজনৈতিক পরিস্থিতি দেশের মতোই অস্থির কিছুটা। দেশটা এক হিসেবে ভালো চলছে। রোজ খুন, গুম, কারাবরণ অবিরাম, থামাথামি নেই। সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে। সে তার মন মতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না, করলে কারাগার নেহাত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশি। ভার্সিটির ফটকের ওপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাসিরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না তার। ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরটা অন্তুর প্রিয় জায়গা। সেদিন জায়গাটি পার করার সময় কেউ ডাকলো পেছন থেকে, জুনিয়র। 6 জন যুবক, অন্তুর সিনিয়র। সামনের জন চেনা চেনা, হয়তো আগে দেখেছে অথবা না। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, একটা টান দাও। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে নেয় ওটা। তার একটি দোষ আছে, সে নিজের ভেতর আর বাহির আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো। তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধ খাওয়া সিগারেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেছিল, টান না হয় দেব একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমায় টান দিতে বলতেছি, এর চাইতে বড় ফজিলত বা হাকিকত কিছু নাই সিস্টার। আর জরুরি তো মোটেই না যে সব কিছুতে ফজিলত থাকা লাগবে। এক টান মারো, স্বাদ ভালো, বেলসন অ্যান্ড হ্যাজিস। অন্তু যথাসম্ভব শান্ত বিনয়ী সুরে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন? সিগারেটে অভ্যস্ত নই আমি, এটা আমার সংস্কৃতি নয়। অবাক হলে মানুষের চেহারা থমকে যায়, কিন্তু অবাক হয়ে লোকটা হাসলো। হাসার সময় তা গা তুলে উঠল, ভঙ্গিমাতে ব্যাপরপনা। তবু একটা টান মারো দয়ালের নামে। অন্তু দু একবার আশেপাশে তাকায় বোকার মতন। কেউ আশায় নেই বোধ হয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে। মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদ পড়েনি, কিন্তু তারা এসে ওদের পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বলবে, যা হবে সেটা হবে বিপদ। হিসাবের আড়ালে অন্তুর শরীরটা দু একবার ঝাঁকুনি খেলো। এদের চেহারায় আধিপত্য অঙ্গভঙ্গি স্পষ্ট ভীতিকর। তবু সে পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছন থেকে কবির বলে উঠল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলি নাই ভাই? পেছনের ছেলেরা হাসলো। সে বলল, আলবাত সুহিত কথা কইছিস, তুই আমার লোক হয়ে ভুল কথা কইতে পারিস না। কইবরা, এইটুকু কনফিডেন্স রাখা উচিত তোর। অন্তুকে বলল, মারো টান, আরেকটু হইলে তো সিগারেট শেষ হয়ে যাবে, ছাই জমতেছে। সিগারেট অপচয় করা ভালো কথা না। 16 টাকা দিয়ে কিনছি, বেনসন অ্যান্ড হ্যাজিস, খুব ভালো। আপনাদেরকে সিনিয়র লাগছে না, সিনিয়রদের আচরণ এমন হবে না। সে ভ্রু নাচিয়ে বাহবাদী অন্তর মুখের ওপর অসৃষ্টভাবে ঝুঁকে এলো। কেমন হবে সেটা তুমি তা জানবা ডিয়ার। অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। বুক করে গন্ধ আসছে তার মুখ থেকে, মদ ও চুরসহ ঘাম, পারফিউম ইত্যাদি মিশে অসহ্য গন্ধ। অন্তুর এক পর্যায়ে বিনয় হারিয়ে মুখ শক্ত করে বলে উঠল, জানতেই পারি, শিক্ষার বয়স হয় না।
বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয় ব্যক্তি, সে সাবধান করলো, হুঁশিয়ারি করতেছো, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছ? কি বড় কি ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। অন্তু হাসলো। কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎ সাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র সাহেব? কথাটা অন্তু কাহার বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। কবিরের খুব হাসি পেয়েছিল ছোট্ট মেয়েটার দুঃসাহসের উপর। বড় ইচ্ছে করছে মেয়েটার নিকাব টেনে ছেড়ে ফেলতে। পেলাও তো উচিত। মেয়েটা বেয়াদব, চিলু, ভ্রু কিঞ্চিত চড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে, নতুন ধরনের অভিজ্ঞতা এটাও। তাদের সামনে কেউ তো কথা বলে না, মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজেবাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকি দেওয়া, হলিডেকে নেওয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংখ্যা। অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংখ্যা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, জুনিয়রদের আদব শিখাবে, শিষ্টাচার শিখাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি। অনেক কিছুই লেখা ছিল, সেই বই আপনাদের হাতে পড়েনি, দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন, ভুল বলিনি আমি নিশ্চয়ই। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো অন্তুকে ধরতে গেলে সে বাধা সাধলো। ও বয়েস, কুল কুল। চিনিস তোরা মালটাকে? মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। সারা রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছে। আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেলে জুনিয়র, পেটে যে কুকুরের ভীষণ খেতে সেটা খেয়াল করলে না। নট ফেয়ার, নো, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নড়ল দুদিকে। ছে, ওহ কি তেজ! আমি ডিস্টার্ব রে। সিগারেট সে তুলল, সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে, পাখি শিকার করার পর একবার করে এটা দেখব। আর তাই বলে আমার সাথে এভাবে? এও আমাকে চেনে? চেনে রে আমাকে। সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলতেছি, তাতে দেখতেছি মেলা লোকই রং তামাশা দেখাইয়ে চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে, তাই না? এরপর কি হবে তা ভাবছি না কেন এরা? উন্মাদের মতো হাসলো সে। ভার্সিটি চত্বরে লোকজন কম, এখন ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও আর যায় আসার কথা নয়। যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে।